আজ আমাদের দেশে কেউ নেই যে রাম জন্মভূমি এবং বাবরি মসজিদ ডিসপিউট নিয়ে অ্যাওয়ার নয়। এরকম খুব কমজন আছে যারা এই ডিসপিউটের ডিটেলস জানে। এই ডিসপিউটের মধ্যে যেরকম রিলিজিয়ান রয়েছে, সেরকম পলিটিক্স রয়েছে, আইডেন্টিটি রয়েছে এবং অনেক পাবলিক ইনভলভমেন্ট কিন্তু এই ডিসপিউটের মধ্যে রয়েছে। সো আজকের ভিডিওতে আমি অ্যাকিউরেট টাইমলাইনের সঙ্গে এই ডিসপিউটটাকে কিন্তু বোঝাবো। চল শুরু করা যাক। নাও ভিডিও শুরু আগে তোমাদের বলে দিই যে এই রাম মন্দিরের প্রথম শুরুটা কোথায় হয়েছিল। দেখো, রাম মন্দিরের প্রথম শুরু হয় কিন্তু ত্রেতা যুগে। এটা ইতিহাসে বলা আছে যে রামের যে পুত্র কুশ, তিনিই কিন্তু প্রথম অযোধ্যাতে এই রাম মন্দির তৈরি করেছিলেন। পরবর্তীকালে বিভিন্ন রাজারা অযোধ্যাতে সাম্রাজ্য বিস্তার করেছিল। পরবর্তীকালে তাদের ধ্বংসও হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে অযোধ্যা রাম মন্দির ভগ্নপ্রায় হতে থাকে। ঠিক সেই সময় 5th সেঞ্চুরি বিসিতে উজ্জয়নের রাজা বিক্রমাদিত্য প্রথমবার অযোধ্যা ভ্রমণ করেন এবং অযোধ্যাতে রাম মন্দির ছাড়াও আরও যে সমস্ত মন্দির ছিলেন সব মন্দিরগুলোকে কিন্তু তিনি রিনোভেট করেন। আস্তে আস্তে সময় গড়ায়। এর প্রায় 2000 সাল পর 1536 সালে বাবর মাত্র 43 বছর বয়সে উজবেকিস্তানের বিভিন্ন রাজ্য জয় করতে স্টার্ট করে এবং অনেক রাজ্য জয় করার পরে তার চোখ যায় ভারতের দিকে এবং তিনি ভারতে আসেন এবং ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন এবং শুরু হয় অযোধ্যা রাম মন্দিরের প্রথম ডিসপিউট। মুঘল সাম্রাজ্যে হিন্দুদেরকে কিন্তু ভালো চোখে দেখা হতো না। তো বাবর তার সেনাপতি মীর বাকিকে নির্দেশ দেয় যে যেন ইমিডিয়েটলি গিয়ে অযোধ্যার যে রাম মন্দির সেটাকে যাতে ধ্বংস করা হয়। মীর বাকি সৈন্যদল নিয়ে এসে শুধু অযোধ্যা রাম মন্দির নয়, তার সঙ্গে সঙ্গে অযোধ্যাতে যত মন্দির ছিল সেগুলো কিন্তু ধ্বংস করে এবং বাবর নির্দেশ দেয় যে এই মন্দিরের ওপরেই কিন্তু মসজিদকে তৈরি করা হবে। সেই মতো করে এই অযোধ্যা রাম মন্দিরকে ধ্বংস করে এখানে কিন্তু মসজিদ তৈরি করা হয়, যার নাম রাখা হয় বাবরি মসজিদ। সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয় এবং মুঘল সাম্রাজ্যের পতন আসতে থাকে। 1777 সালে, মনে রেখে দাও, মুঘল সাম্রাজ্য কিন্তু কমপ্লিটলি কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। সেই সময় মুঘল সাম্রাজ্যের একজন ভালো ডিপ্লোম্যাট ছিলেন সোয়াই জয় সিং। তিনি কিন্তু একজন রাজপুতও ছিলেন, হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি মুঘল সাম্রাজ্যের রাজাদের কাছে অনুনয় বিনয় করেন যাতে বাবরি মসজিদের আশেপাশের এরিয়া যাতে তাকে দেওয়া হয় এবং অনেক ডিপ্লোমেসির পরে তিনি বাবরি মসজিদ না পেলেও তার আশেপাশের জায়গা কিন্তু দখল করেন এবং পরবর্তীকালে এই বাবরি মসজিদের পাশেই কিন্তু একটা নতুন মন্দির তৈরি করেন, যেটার নাম রাম চবুতেরা নামে একটা মন্দির কিন্তু স্থাপন করেন। এই রাম চবুতেরা হিন্দুদের কিন্তু অন্যতম পীঠস্থান হয়ে দাঁড়ায়। একদিকে যেরকম পাশেই ছিল বাবরি মসজিদ, অন্যদিকে পাশে ছিল কিন্তু রাম চবুতেরা। অর্থাৎ হিন্দু মুসলিম দ্বন্দ্ব হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা ছিল। সময়ের সঙ্গে সঙ্গে যত সময় গড়ায় হিন্দু মুসলিম দ্বন্দ্ব কিন্তু প্রকট হয় এবং পরবর্তীকালে ব্রিটিশ একটা সার্ভে হয়। সেই সার্ভে করেছিল কিন্তু মন গোমানি। তিনি সার্ভে করেন এবং তিনি সার্ভে করে পরবর্তীকালে রিপোর্ট দেয় যে বাবরি মসজিদ যেটা তৈরি হয়েছে সেটা বেসিক্যালি কিন্তু রাম মন্দির যেটা আগে ধ্বংস করা হয়েছিল তার পিলার দিয়ে তৈরি করা। এই খবরটা, এই রিপোর্টটা যখন হিন্দুদের কানে পৌঁছয়, হিন্দুরা মুসলিমদের এগেনস্টে কিন্তু অ্যাটাক করে দেয় এবং একটা নতুন আন্দোলনের স্টার্ট হয়, হিন্দু মুসলিম দ্বন্দ্ব। 1853 সালে এই হিন্দু মুসলিম দ্বন্দ্বের কারণে একটা রায়টস ক্রিয়েট হয় এবং প্রচুর মানুষ কিন্তু মারা যায়। শুধুমাত্র এখানে হিসেবে কিন্তু থেকে যায়নি। পরবর্তীকালে এই বাবরি মসজিদের পাশে আরেকটা মন্দির ছিল যেটার নাম ছিল কিন্তু হনুমানগড়ি মন্দির। মুসলিমরা দাবি করতে থাকে এই যে হনুমানগড়ি মন্দির রয়েছে, এই মন্দির বেসিক্যালি কিন্তু একটা মসজিদকে ধ্বংস করে কিন্তু তৈরি করা হয়েছে। তার মানে বুঝতেই পারছো সময়ের সঙ্গে সঙ্গে এই মন্দির মসজিদের যে লড়াই সেটা কিন্তু বাড়তে থাকে। পরবর্তীকালে এই লড়াইতে নতুন করে পার্টিসিপেট করে কে? নির্ময়ী আখাড়া নামে একটি হিন্দু সংগঠন, যারা এই হিন্দু মুসলিম দ্বন্দ্বটাকে কিন্তু আরো অনেক বেশি প্রকট করে দেয় এবং হিন্দুদের যে আন্দোলন সেটাকে কিন্তু অনেক বেশি শক্তিশালী করে। 1859 সালে এই হিন্দু মুসলিম দ্বন্দ্ব এতখানি বেড়ে যায় যে পরবর্তীকালে ব্রিটিশদেরকে এতে ইন্টারফেয়ার করতে হয়
তো জেনে রাখো 1859 সালে মন্দির মসজিদ সমস্যা প্রচুর পরিমাণে বাড়ে এবং রঘুবর দাস সেই সময়কার হিন্দু ধর্মের অন্যতম নেতা বলতে পারো, হিন্দু আন্দোলনের অন্যতম নেতা বলতে পারো, তিনি কিন্তু কোর্টে কেস করেন এবং কোর্টে কেস করে তিনি দাবি করেন যে তাকে যেন এই রাম চবুতরে যেটা রয়েছে সেখানে রাম মন্দির তৈরি করার জন্য কোর্ট যাতে পারমিশন দেয়। কিন্তু কোর্ট এই রাম মন্দির তৈরি করার যে পারমিশন সেটাকে রিজেক্ট করে এবং পরবর্তীকালে 1934-এ দেখে নাও 1934 সালে হিন্দু মুসলিম দ্বন্দ্ব কিন্তু আরও অনেক বেশি কিন্তু জোরালো হয়ে ওঠে। অর্থাৎ এই বাবরি মসজিদ এবং পাশে যে রাম চবুতরা এটা নিয়ে কিন্তু একটা সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু কন্টিনিউয়াস বাড়তে থাকে। 1947 সালে ভারত স্বাধীন হয় এবং ভারত স্বাধীন হওয়ার পরে যেটা সব থেকে বড় অর্গানাইজেশন ক্রিয়েট হয় সেটার নাম ছিল কিন্তু অখিল ভারতীয় রামায়ণ মহাসভা। 1949 সালে এরা কি করে, এই রাম চবুতরা যেখানে রয়েছে বাবরি মসজিদের পাশে সেখানে একটা মহাসভা করে। প্রায় 7 দিন ধরে একটা নাম কীর্তন কিন্তু একটা সভা কিন্তু ওখানে অর্গানাইজ করা হয়। 23শে ডিসেম্বর এই পুরো মহাসভা হচ্ছিল 22শে ডিসেম্বর 1949-এ। 23শে ডিসেম্বর 1949-এ জেনে রাখো কিছু হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক মানুষ তারা জোর করে রাতের বেলায় বাবরি মসজিদের মধ্যে ঢুকে রাম লাল্লা অর্থাৎ রামকে, ভগবান রামকে, তার যে মূর্তিটাকে বাবরি মসজিদের মধ্যে প্রতিস্থাপন করেন। আর এটা নিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা আরও অনেক বেশি জোরালো হয়ে যায় এবং এটা নিয়ে কোর্টে কেস হয় এবং কোর্টে হিন্দুরা মানে তার হয়ে কোর্টে যে অর্গানাইজেশন ছিল, হিন্দুদের যে অর্গানাইজেশন ছিল, তারা কোর্টে জানায় যে এটা তাদের কোনো কাজ নয়, রাতের বেলা কোনোভাবে এটা হয়নি, এটা একটা অলৌকিক ঘটনা এবং এটা চমৎকার একটা ঘটনা যেখানে রামলাল্লা নিজেকে প্রতিস্থাপন করেছেন। এবং কোর্টের জাজমেন্ট আসে 1959-এ, 1949 সালের কোর্টের কেস, 1959-এ কোর্টের একটা জাজমেন্ট আসে। এই জাজমেন্টে কি বলা হয় যে দুটো অর্গানাইজেশন এতে পার্টিসিপেট করে, একটা হচ্ছে নির্ময়ী আখাড়া আর একটা হচ্ছে উত্তরপ্রদেশ সুন্নি বোর্ড। হিন্দুদের হয়ে নির্ময়ী আখাড়া যায় কোর্টে কেস করে আর উত্তরপ্রদেশের হয়ে মুসলিমদের হয়ে সুন্নি ওয়াকফ বোর্ড এরা কিন্তু এই কোর্টে পার্টিসিপেট করে এবং সেখানে এই কোর্ট কেসে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। ইন বিটুইন টাইম 1980 জেনে রাখো বিজেপি সরকার কিন্তু ভারতে আসে এবং বিজেপি সরকার ভারতে আসার পরে বিশ্ব হিন্দু পরিষদ যে অর্গানাইজেশন সেই অর্গানাইজেশন কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। 1959 থেকে 1980-র এই পিরিয়ডে ঠিকমতো করে কিন্তু হিন্দু মুসলিম দ্বন্দ্বটা কিন্তু সেইভাবে হয়ে ওঠেনি, অর্থাৎ হিন্দু আন্দোলন সেটা অনেক বেশি জোরালো হয়ে ওঠেনি। যেদিন থেকে বিজেপি সরকার ভারতে আসে বিশ্ব হিন্দু পরিষদ অনেক বেশি অ্যাক্টিভ হয় এবং 1980-তে বিশ্ব হিন্দু পরিষদ দাবি করতে থাকে যে তাদেরকে রাম মন্দির তৈরি করার পারমিশন যেন কোর্ট দেয়। 1984-তে ইন্দিরা গান্ধীকে অ্যাসাসিনেট করে দেওয়া হয়, যেটা ভারতের ইতিহাসের সব থেকে ঘৃণ্যতম একটা দিন বলা হয় যেদিন ইন্দিরা গান্ধীকে অ্যাসাসিনেট করা হয়েছিল। ইন্দিরা গান্ধীকে অ্যাসাসিনেটের পরে 1984-এ এল.কে. আদবানি বিজেপির প্রেসিডেন্ট হিসেবে জয়েন করে আর যেদিন থেকে এল.কে. আদবানি বিজেপি প্রেসিডেন্ট হিসেবে জয়েন করে সেদিন থেকে কিন্তু এই আন্দোলন অনেক বেশি কিন্তু জোরালো হয়ে ওঠে। 1986 সালে সুপ্রিম কোর্টে কেস হয়, ফৈজাবাদ কোর্টে কেস হয় এবং এই কোর্ট কেসে কোর্ট রায় দেয় যে কোনোভাবে যাতে হচ্ছে হিন্দুদের যে রাম চবুতরা রয়েছে সেখানে যাতে হিন্দুদের প্রবেশ, যেটা ব্যান ছিল এতদিন ধরে, হিন্দু মুসলিম কোথাও কেউ ঢুকতে পারবে না, সেই ব্যানটা কিন্তু তুলে দেওয়া হয় এবং হিন্দুরা রাম চবুতরা বা রাম লাল্লার যে মূর্তি যেখানে রয়েছে সেখানে কিন্তু পুজো দিতে পারবে, সেটা কিন্তু হিন্দুদের প্রবেশের জন্য কিন্তু খুলে দেওয়া হয়। 1989 সালে বিজেপি অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদের হয়ে একটা সারা দেশ জুড়ে কিন্তু শিলা সংগ্রহের ডাক দেয়, অর্থাৎ রাম মন্দির তৈরি করার জন্য যে শিলা দরকার অর্থাৎ ইট, সেই ইট সংগ্রহের কিন্তু ডাক দেয় 1989 সালে। তো জেনে রাখো 1990 সালে এল.কে. আদবানিকে অ্যারেস্ট করা হয় বিহারে। না এখানে আমি একটু বলে দিই, এল.কে. আদবানি কিন্তু সারা ভারত জুড়ে কিন্তু এই শিলা সংগ্রহের কিন্তু ডাক দিয়েছিল, যার কারণে তিনি অনেক রাস্তা ঘুরে যে রথযাত্রা চালু হয়েছিল সেই রথযাত্রা বিহার হয়ে ইউপি হয়ে অযোধ্যাতে যাওয়ার কিন্তু কথা ছিল, কিন্তু অযোধ্যায় জেনে রাখো 10টা রাজ্য ঘুরে আসার পরে
প্রায় 10,000 কিলোমিটার পেরিয়ে অযোধ্যাতে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে রথযাত্রা, এই রথযাত্রার কারণে কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। বিহারে এই রথযাত্রা পৌঁছলে এল.কে. আদবানি, জেনে রাখো, অ্যারেস্ট করা হয়। সেই সময় বিহারের যে সিএম ছিলেন লালু প্রসাদ যাদব, তিনি কিন্তু অ্যারেস্ট করেন এল.কে. আদবানিকে। এল.কে. আদবানিকে অ্যারেস্ট করার পরে ইউপি, উত্তরপ্রদেশে এবং বিহারে অনেক আন্দোলন কিন্তু স্টার্ট হয়ে যায়, হিন্দু মুসলিম দাঙ্গা কিন্তু চালু হয়ে যায়। সেই সময় উত্তরপ্রদেশের সিএম ছিল মুলায়ম সিং যাদব। মুলায়ম সিং যাদব পুলিশকে নির্দেশ দেয় গুলি চালানোর জন্য, আত্মরক্ষার স্বার্থে গুলি চালানোর জন্য কিন্তু নির্দেশ দেয় মুলায়ম সিং যাদব। আর প্রচুর মানুষ কিন্তু এই মুলায়ম সিং যাদবের যে নির্দেশের কারণে, গুলি চালানোর কারণে প্রচুর মানুষ কিন্তু মারা যায়। 1991 সালে লোকসভা ভোট হয়, আর লোকসভা ভোটে পি.ভি. নরসিমহা রাও প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে। আর এখান থেকে আন্দোলন অনেক বেশি কিন্তু জোরালো হয়ে যায়। 1992-তে একটা মিটিং ডাকা হয়। সেই মিটিংয়ে বিজেপি, আরএসএস এবং হিন্দু পরিষদ তিনজনে মিলে একটা মিটিং ডাকে। যে মিটিংয়ে এটা ডিসাইড হয় যে 1993 সালে একটা কার্ড সেবকের আয়োজন করা হবে। কার্ড সেবক বলতে কারা? যারা হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক থাকে তাদেরকে কার্ড সেবক বলা হয়। যারা রাম মন্দির তৈরি করার জন্য কিন্তু নিজেদেরকে সঁপে দিয়েছিল তাদেরকে কার্ড সেবক বলা হয়। 1993-র 6 ডিসেম্বর এই কার্ড সেবকের কিন্তু আয়োজন করা হয়। আর ওই দিন মুরলী মনোহর যোশী এবং যারা আলাদা বিজেপি যারা নেতৃত্ব ছিল তারা এমন স্পিচ দেয় তাতে মানুষ অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায়। আর 6 ডিসেম্বর 1993-তে বাবরি মসজিদকে রাতের বেলা কিন্তু ডেমোলিশ করে দেওয়া হয়। আর এই ঘটনায় হিন্দু মুসলিম দ্বন্দ্ব কিন্তু প্রকট হয়ে যায় এবং চারদিকে দাঙ্গা হতে স্টার্ট হয়ে যায়। আর উত্তরপ্রদেশে, জেনে রাখো, প্রেসিডেন্ট রুল চালু হয়ে যায়, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন উত্তরপ্রদেশে চালু হয়ে যায়। আর এর প্রভাব শুধুমাত্র উত্তরপ্রদেশ ছিল না, বিহার, উড়িষ্যা, বেঙ্গল সব জায়গাতে কিন্তু এই দাঙ্গার প্রভাব কিন্তু পড়তে থাকে। এবং মুম্বাইতেও দাঙ্গা হয় এবং মুম্বাইতে বহু মুসলিম মুসলিমদের যে দোকান, তাদের যে অফিস, সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়। যেগুলোর মধ্যে আমরা 1993-তে এই মুম্বাই হামলার কারণে, মুম্বাইতে যে দাঙ্গা হয় সেই দাঙ্গার কারণে, জেনে রাখো, 1993-তে কিন্তু মুম্বাইতে আমরা জানি যে মুম্বাইতে কিন্তু বোম ব্লাস্ট হয়, প্রচুর মানুষ মারা যায় এই বোম ব্লাস্টে। 2001 সালে বিশ্ব হিন্দু পরিষদ, জেনে রাখো, আবার নতুন করে কিন্তু আন্দোলন ডাক দেয় এবং রাম জন্মভূমিতে রাম মন্দির তৈরি করার কিন্তু আহ্বান জানায়। প্রচুর মানুষ 2001 সালে এই আহ্বানের জেরে প্রচুর মানুষ কিন্তু ওই অযোধ্যাতে আসতে স্টার্ট করে। সেই সময় 2002 সালে গুজরাট থেকেও প্রচুর মানুষ কিন্তু অযোধ্যাতে ফিরছিল, কিন্তু ট্রেনে করে আসার সময় গুজরাটের গোধরা স্টেশনে ওই ট্রেনটাকে পুরোটাই জ্বালিয়ে দেওয়া হয়। বহু হিন্দু মানুষ কিন্তু মারা যায়। 2003 সালে এটা নিয়ে কোর্টে কেস করা হয় এবং কোর্ট একটা জাজমেন্ট দেয় যে এএসআইকে সার্ভে করতে দেওয়া হোক, যে জায়গায় বাবরি মসজিদ রয়েছে সেখানে এক্সকাভেশন করে নিচে দেখা হোক কোনো মন্দিরের কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে কিনা। সেই অনুযায়ী 2003-এ কোর্ট কেস অনুযায়ী এএসআই সার্ভে স্টার্ট করে এবং এএসআই সার্ভে আসার পরে কোর্ট জাজমেন্ট দেয় যে নিচে কিন্তু অনেক এভিডেন্স এরকম পাওয়া গেছে যেগুলো হচ্ছে মন্দিরের নিদর্শন হিসেবে রয়েছে, অর্থাৎ মসজিদের থেকেও নিচে কিন্তু একটা গর্ভগৃহ ছিল যেটা মন্দিরের নিদর্শনে কিন্তু স্থায়িত্ব দেয়। 30শে সেপ্টেম্বর 2010 সালে এলাহাবাদ কোর্ট ডিসাইড করে যে রাম মন্দির যেটা রয়েছে, যেখানে রাম চবুতেরা রয়েছে, সেখানে রাম মন্দির তৈরি করার কথা ঘোষণা করে দেয় এবং বলে যে যেখানে মসজিদ আছে সেটা আগে কিন্তু ওখানে কিন্তু একটা মন্দির ছিল। এলাহাবাদ কোর্টের জাজমেন্টের এগেনস্টে সুপ্রিম কোর্টে যাওয়া হয়। 6 আগস্ট 2019-এ 9 বছর ধরে কেস চলে। 9 বছর ধরে কেস চলার পরে 6 আগস্ট 2019-এ সুপ্রিম কোর্ট কেস জাজমেন্ট আসে। এই জাজমেন্টে এটা ডিক্লেয়ার করা হয় যে 6 আগস্ট 2019-এ সুপ্রিম কোর্টে কেসও হয় এবং সেটা নিয়ে চলতেও থাকে। 9 নভেম্বর 2019-এ সুপ্রিম কোর্ট জাজমেন্ট আসে এবং সেই জাজমেন্টে এটা বলা হয় যে পুরো যে অযোধ্যার যে অঞ্চলটা এটাকে 3টে ডিভিশনে ভাগ করে দেওয়া হবে, যার মধ্যে, জেনে রাখো, যেখানে বাবরি মসজিদ ছিল সেই যে পুরো এরিয়া সেটা কিন্তু রাম মন্দির তৈরি করার কথা বলা হয় এবং বাকি যে এরিয়া রয়েছে সেখানে কিন্তু মসজিদ তৈরি করার কথা কিন্তু পারমিশন দেওয়া হয় এবং সুন্নি ওয়াকফ বোর্ডকে এটা বলা হয়
যে যেখানে বাবরি মসজিদ আছে সেখানে রাম মন্দির তৈরি হবে এবং একটা অংশ মসজিদের জন্যও কিন্তু তৈরি করা, মসজিদের জন্যও কিন্তু দান করা হয়েছে, যেখানে কিন্তু ওই সুন্নি ওয়াকাফ বোর্ড কিন্তু মসজিদ তৈরি করবে। তার মানে বুঝতেই পারলে যে এই রাম মন্দিরের 500 বছরের ইতিহাস কি, অর্থাৎ 2019 পর্যন্ত টাইম লেগেছে এই 500 বছরের ইতিহাস। তারপরে গিয়ে অযোধ্যাতে আমরা রাম মন্দির তৈরি করতে দেখতে পাচ্ছি। বহু মানুষ এই রাম মন্দিরের জন্য প্রাণ দিয়েছে, বহু মানুষ এই দাঙ্গাতে কিন্তু, হিন্দু মুসলিম দাঙ্গা, সাম্প্রদায়িকতা দাঙ্গাতে কিন্তু প্রাণ হারিয়েছে। তাই আজকের যে অযোধ্যার যে রাম মন্দির, সেটা কিন্তু অনেক স্মৃতি, অনেক দুঃখ, অনেক কষ্ট এবং অনেক যন্ত্রণাকে কিন্তু বহন করবে, এটা কিন্তু বলা যেতে পারে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে, আর এরকম ভিডিও দেখার জন্য মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।